Okay, record shuru hoye gelo. Hello everyone, welcome to Principles of Marketing. Last class we discussed about, that was a review class, right? We did not discuss any new topics. Okay, এরও আগের ক্লাসটা বোঝাচ্ছি আর কি। লাস্ট ক্লাসটা তো আসলে ওই রিভিউ তো আর নতুন কোনো ক্লাস না, ওইটা বেসিক্যালি আপনারাই নিয়েছেন। তো নতুন টপিক যেটা লাস্ট সোফার ডিসকাসড হয়েছিল সেটা হচ্ছে ইউনিলিভার যে কোম্পানিটা, সেইটার এনভায়রনমেন্ট নিয়ে আমরা কথা বলেছিলাম, যে ওর কি কি ধরনের এনভায়রনমেন্ট হয়, একদম ডিরেক্ট এক্সাম্পল সহ, এবং সবগুলি এক্সাম্পলই ছিল বেসড অন ইউনিলিভার, ওই জায়ান্ট কোম্পানিটা দিয়ে সবগুলি এক্সাম্পল আমরা দিয়েছিলাম, তাই না? তো আজকে একটু আগেরটা দেখে আসি, আর তারপর নতুন যেটা ডিসকাস করব, ওই যে মার্কেটিং যে এনভায়রনমেন্ট, আসলে কত ধরনের এনভায়রনমেন্ট হয় এবং ফ্যাক্টরস গুলা কি কি, হোয়াট আর দ্য ফ্যাক্টরস অফ মার্কেটিং এনভায়রনমেন্ট, হ্যাঁ, উই উইল লুক ইনটু from this chapter. Okay, so at the very beginning of this chapter we talked about Unilever, and we have seen the consumer environment, what are the factors that Unilever considers while designing their products based on their consumer needs, eco-friendly products, tarpor suppliers and distributors environments, people and employees, political legal environments, economic factors, okay, social factors, technological factors. So I think that's all about the last class, right? Acha. In today's class we will talk about the marketing environment, three basic components. There are three basic components of marketing environment. One is internal, micro environment, and finally macro environment, and we will discuss how they are connected with each other. What are the factors of each of these categories and how they are actually connected, interrelated কিভাবে, ঠিক আছে? So প্রথমে আসছে যে the various factors and forces outside the organization are called marketing environment. আপনার কি ঠান্ডা লাগে না? আমার গলা শুকিয়ে যাচ্ছে এসির বাতাসে। Okay, there are various factors and forces outside the organization. একটা অর্গানাইজেশনের মধ্যে ভিতর এবং বাইরে অনেক ধরনের ফ্যাক্টরগুলি থাকে এবং সবগুলি নিয়েই আসলে একটা মার্কেটিং এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়, যেটা কিনা আমরা ইউনিলিভারের কাছে, কেন ওই এক্সাম্পলটা আগে দিয়েছি, কারণ ইট উইল মেক ইউর লাইফ ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড দ্য থিওরিজ। হ্যাঁ, থিওরিগুলি বোঝার জন্য যখন প্র্যাকটিক্যাল এক্সাম্পলগুলো দেখে আসছেন, কিভাবে ইউনিলিভার আসলে ওর কনজিউমার এনভায়রনমেন্টটা দেখলো, সাপ্লায়ার্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন, সবগুলা ফ্যাক্টর মাথায় নিয়ে নিয়ে কিভাবে ওর স্ট্র্যাটেজি সাজাচ্ছে, সেটা ইউ হ্যাভ অলরেডি সিন দ্য এক্সাম্পল। এখন যখন থিওরি পড়াবো, নাও ইউ গাইজ ক্যান রিলেট। Still I will provide lot of examples of each of these categories, যেটা আপনারা সত্যি সত্যি দেখতে পাবেন ওদের প্রমোশনাল অ্যাক্টিভিটিসে, ওদের পোস্টারগুলিতে দেখবেন যে এই জিনিসগুলো ওরা মাথায় রেখেছিল। ওকে, সো তো আমাদের মার্কেট এনভায়রনমেন্ট যেটা কিনা plays a crucial role in the success of marketing. These factors, these forces can affect the way marketing manages the relationship with the target customers. Ultimate target কি থাকে? To build the relationship with my target customer, target audience, যারা তাদের সাথে রিলেশনশিপটা বিল্ড আপ করে। The company should always watch the changes coming in the environment. The company সব সময় ওদেরকে দেখতে হবে মার্কেটে কি চেঞ্জ আসছে, হ্যাঁ, আমার কনজিউমার সেটের মধ্যে ডিমান্ডের কোনো চেঞ্জ আসছে কিনা, আমার ট্রেন্ডের মধ্যে কোনো চেঞ্জ আসছে কিনা, and based on that the companies will determine their strategies. Okay, for example, changes in government regulations may bring an opportunity to make more business. একটা গভর্নমেন্ট পলিসির চেঞ্জ আসলো, গভর্নমেন্ট এখন সাবসিডিজ দিল, সেই ক্ষেত্রে আমার বিজনেসটার জন্য ভালো একটা অপরচুনিটি দাঁড়ায় গেল। সো আমার ওই চেঞ্জেসগুলো কিন্তু জানতে হবে, এবং টু আন্ডারস্ট্যান্ড মাই মার্কেটিং এনভায়রনমেন্ট দ্য কোম্পানিজ ইউজুয়ালি ইউজ অ্যান অ্যানালাইসিস দ্যাটস কল্ড SWOT অ্যানালাইসিস। ইউ গাইজ আর অলরেডি বস উইথ দ্যাট, রাইট? আচ্ছা, তো এটা আমরা কথা বলেছি SWOT অ্যানালাইসিস নিয়ে, আজকে আর কোনো কথা নাই। বাট এখন ধরেন আবার আপনার উইদিন অর্গানাইজেশনের মধ্যে your এমপ্লয়িজরা যদি somehow they are dissatisfied, they're not satisfied enough, and it's going in the long run, time goes and goes, and after a certain period of time your employees will switch the company, they will not stay within your companies, and your always keep that in mind, your employees are the most valuable asset for you. Okay,
আমরা এটা রিয়েলাইজ করি না, বাট কোম্পানি, জায়ান্ট কোম্পানিগুলো ঠিকই রিয়েলাইজ করে যে একটা কোম্পানির সবচেয়ে ভ্যালুয়েবল অ্যাসেট হচ্ছে তার একটা স্কিলড এমপ্লয়ি। ঠিক আছে, সো ইউ উইল নেভার ওয়ান্ট দেম টু লুজ। ঠিক আছে, সো যখন তারা ডিস্যাটিসফাইড হচ্ছে, এটা যদি আমরা ট্রেস করতে না পারি, হ্যাঁ, সেই ট্রেস করতে না পারার ফলে আমি আমার একটা ভ্যালুয়েবল অ্যাসেট কিন্তু হারাবো। ঠিক আছে, সো আর এই এই এবং এই যে পিপল এবং এমপ্লয়িজ, এগুলো কিন্তু আমার মার্কেটিং এনভায়রনমেন্টের একটা প্রত্যেকটা এলিমেন্ট। ঠিক আছে, সো দ্য প্রবলেম ইজ মার্কেট চেঞ্জ হয়ে যাওয়া এবং মার্কেট স্ট্র্যাটেজির চেঞ্জ না আনা, এগুলার চেয়েও বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ইয়োর কম্পিটিটরস উইল টেক দ্য অ্যাডভান্টেজ অফ ইট। হ্যাঁ, আপনি যখন ওই চেঞ্জটা আনতেছেন না, আপনি যখন ওই কাস্টমারের চেঞ্জ ওয়াইজ আপনি রিয়্যাক্ট করছেন না, তখন আপনার কম্পিটিটররা যদি সেটা আইডেন্টিফাই করে, তারা কিন্তু সেই গ্যাপটা ফুলফিল করে ফেলবে। সো দ্যাটস দ্য মেইন চ্যালেঞ্জ। এই জন্যই SWOT অ্যানালাইসিসটা করা হয় বেসিক্যালি, and that's why the company's performance analysis called SWOT analysis. We have talked about that already. And there are three perspectives of marketing environment. তিনটা perspective I have already mentioned at the very beginning of the class: internal environment, micro and macro environment. And what are the factors of it? আমি একটু অফ করে দেই, ফ্রিজ হয়ে যাচ্ছে। এটা করে দাও, আর আগে ফ্যানটা কমাই দাও। Okay, better. Acha. Then first comes a, although I have mentioned macro environment first, then micro, and then internal, but I will, in my next slides, I will discuss from here, from internal to micro to macro. Okay, it's okay, just silent it. Okay. আচ্ছা, কোম্পানিজ ইন্টারনাল এনভায়রনমেন্ট আসলে কি? ইন্টারনাল বলতে বাংলায় যেটা বুঝি যে আভ্যন্তরীণ, একদম নিজস্ব যে এনভায়রনমেন্টটা। সো দ্যাট ইন্টারনাল এনভায়রনমেন্ট ইজ অ্যাকচুয়ালি কম্বিনেশন অফ 5 M's. What are those M's? First is men. Men is not purush. Men is your employees. Okay. Men's, then money. Money is your finance, your investments. Then comes materials. To run a business, you definitely deal with some materials. It can be raw materials, it can be final goods, it can be your office infrastructure. Everything is your materials. Then comes machineries. For example, you are Lux, the giant company, you produce soaps. And definitely you have some machineries to produce them. So machineries is another one part of your internal environment. Then comes market. Who are market? What is market? Your customers. এখন এই মার্কেটটা কি এখানে বোঝাচ্ছে মার্কেট ইজ ইয়োর টার্গেট মার্কেট। এখন আমি নেক্সট যখন স্লাইডে বোঝাবো, আই উইল টক অ্যাবাউট কাস্টমার অ্যাজ ওয়েল। দেন আইল আস্ক ইউ দ্য সেম কোয়েশ্চেন যে তাহলে ইন্টারনাল মার্কেটে আম টক অ্যাবাউট মার্কেট, এবং মাইক্রো এনভায়রনমেন্টে আম অলসো টকিং অ্যাবাউট দ্য কাস্টমার্স। হোয়াট আর দ্য ডিফারেন্সেস? এগুলো হচ্ছে ক্রিটিক্যাল কোয়েশ্চেন, ক্রিটিক্যাল অ্যানালাইসিসের কোয়েশ্চেন। হ্যাঁ, যদিও এটা আমি মনে হয় না এক্সামে দিব, বোনাস মার্কস হিসাবে দিতে পারি, বাট এটা ক্লাসও ডিসকাস আমরা করব। সি দ্যাট there is one element of internal environment is market, and we know market means your customers, your set of customers, your potential customers, right? আপাতত এখানেই রাখি, নেক্সটে যখন যাব তখন আমরা এটা নিয়ে ডিসকাস করব। ইন্টারনাল মার্কেটিং ইজ a tool that helps to communicate and overcome any resistance to change. কি বললো ইন্টারনাল মার্কেটিং হচ্ছে এই যে এইগুলা হচ্ছে এক একটা টুল দ্যাট হেল্পস টু কমিউনিকেট অ্যান্ড ওভারকাম দ্য রেজিস্ট্যান্স টু চেঞ্জ। রেজিস্ট্যান্স মানে চেঞ্জ হওয়ার মধ্যে যে বাধাগুলি আসে, সেই বাধাগুলি সম্পর্কে জানা, টু কমিউনিকেট অ্যান্ড টু ওভারকাম, সেই বাধাগুলি পার হওয়ার প্রত্যেকটা টুল হিসাবে এই 5 M's ইউজ করা হয়। ঠিক আছে, এই একটা লাইন, কিন্তু একটা লাইনের ডেপথ অনেক। Then comes company's micro environment. Let's read the definition. The elements of the micro environment are the of course external, but they are close to the organization. Micro environment
unlike the internal environment, they are external part of this company. Okay, they are external factors, but although they are external, they are very much close to the company. মাইক্রো এনভায়রনমেন্ট কিন্তু ইন্টারনালের মতো একদমই কোম্পানির হাতে না। দেখেন দোজ 5 M's is was completely in your hand. If you can if you want to reduce your number of people, number of employees, you can do that. If you want to increase, you can do that. আপনার র মেটেরিয়ালস আপনার হাতে, মেশিনারিজ আপনার হাতে, your finance, your investment, everything is in your hand. These are your internal environments. But in micro environment, all the elements, they are external, they are not completely in your hand, but they work very closely with your company. Let's see what are they. আচ্ছা, এটা কি even though these actors are close, যদিও এই অ্যাক্টরগুলি খুবই ক্লোজ থাকে, the company has less and almost no control over them, such as ফ্যাক্টরগুলি কি কি? Customers, your competitors, suppliers, distributors and publics. এই এলিমেন্টগুলা, এই ফ্যাক্টরসগুলা সবগুলোই কিন্তু আপনার এক্সটার্নাল এনভায়রনমেন্টের অংশ, যেটা কিনা আমরা বলছি মাইক্রো, কিন্তু দে আর ভেরি মাচ ক্লোজ, এবং এগুলার উপরে কোম্পানির অলমোস্ট নো কন্ট্রোল। বাকি যে ইন্টারনাল সেটার উপর সব ফুল কন্ট্রোল ছিল, এটার মধ্যে অলমোস্ট জিরো কন্ট্রোল, বাট দে আর ভেরি ক্লোজ এলিমেন্টস। এখন এখানে একটা কন্ট্রাডিক্টরি জিনিস দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি মাইক্রো এনভায়রনমেন্টে কাস্টমার দেয়া, but in my previous slides we have seen that market is there. এরাও তো কাস্টমার, সংজ্ঞায় তো তাও শিখেছি। তো এখন স্যারকে ধরবেন না যে স্যার এখানে মার্কেট মানে কাস্টমার জানি, তাহলে আবার মাইক্রো এনভায়রনমেন্টের মধ্যে কেন কাস্টমার দেয়া? দেখেন আমি ক্লাসে একদম ভেরি বিগিনিং এ শিখাই দিয়েছিলাম যে মার্কেটই, যখন মার্কেটিং করতে এসে মার্কেট দেখবেন বুঝবেন কাস্টমার। এখন তাহলে ইন্টারনাল কাস্টমারে আমার এখানে আমি মার্কেট লিখলাম, আবার বলছি আমার মাইক্রো এনভায়রনমেন্ট, দে আর এক্সটার্নাল এনভায়রনমেন্ট, এক্সটার্নাল ফ্যাক্টরস এন্ড ডাজ নট হ্যাভ এনি কন্ট্রোল ওভার দেম। ঠিক আছে, আমি এজ এ কোম্পানি আই ডু নট হ্যাভ লেস কন্ট্রোল অর অলমোস্ট জিরো কন্ট্রোল অন দেম। সো এটার মধ্যে ওয়ান অফ দ্য এলিমেন্ট ইজ কাস্টমার্স। এটা কিভাবে হইল বলতে পারবেন কেউ? চেষ্টা করেন। নিজে নিজে পড়তেছে, আমার সাথে পড়েন। হ্যাঁ, কেউ বলবেন? জাস্ট ইউজ ইউর কমন সেন্স। কেন হতে পারে? তো দুইটা ডিফারেন্ট কেন? একটাকে কেন বলছি আমি কন্ট্রোল করতে পারি, আরেকটাকে কেন বলছি যে ও আমার হাতে নাই? না, ইটস ওকে, ডোন্ট বি সরি, ইউ আর অন রাইট ট্র্যাক। আমি আপনাকে একটু চিন্তা করাচ্ছি, একটু বুঝায় বলবেন। স্ট্যান্ড আপ প্লিজ। ওকে, একটু বুঝায় বলেন। দেয়ার ইজ নো রাইট অর রং আনসার। আপনাকে শাস্তি দেওয়ার জন্য দাঁড়া করাইনি, সবাই যেন নোটিস করে এই জন্য দাঁড়া করাচ্ছি। ওকে, হ্যাঁ, ওইখানে আমি একটা এলিমেন্ট রাখছি মার্কেট, দ্যাট মিনস মাই কাস্টমার্স। এখানে বলে দিচ্ছি মাইক্রো এনভায়রনমেন্টে একটা এলিমেন্ট, সে কাস্টমার, সে আমার এক্সটার্নাল এনভায়রনমেন্টের এলিমেন্ট হিসেবে রেখে দিচ্ছি। তাহলে কন্ট্রাডিক্ট করলো না? স্যারকে জিজ্ঞেস করবেন না যে স্যার তাহলে ওখানে কাস্টমার এখানে কাস্টমার, কাক কে হাতে আছে কে হাতে নাই? স্যার এটা হতে পারে যে আমি আমার প্রোডাক্টটা বানাচ্ছি কার জন্য, এই হিসেবে আমি মার্কেট বা কাস্টমার দিতেছি, আর এই কাস্টমার হচ্ছে যারা কিনবে, অ্যাকচুয়ালি এটা তো আমার হাতে নাই যে কিনতেছে। এক্স্যাক্টলি, শি ইজ রাইট, ইউ আর রাইট অ্যাজ ওয়েল। হ্যাঁ, এক্সেলেন্ট। জিনিসটা হচ্ছে আগের যেটা ছিল ওইটা আমার ইন্টারনাল এনভায়রনমেন্টের মার্কেট, মানে আমার টার্গেট মার্কেট, যেটা ও বলছিল। সিট ডাউন স্যার প্লিজ। এই টার্গেট মার্কেটটা কিন্তু আমার হাতে, আমি কিন্তু চাইলে সেই জিনিসটাকে শ্রিঙ্ক করে আনতে পারি, আবার ছড়াই দিতে পারি। ফর এক্সাম্পল, কিসের এক্সাম্পল দিব? ওই যে কি জানো আপনারা পার্লারে যান না, পার্সোনা, আগে মেয়েদের জন্য অফার করতো, আমি এখন টার্গেট কাস্টমার চেঞ্জ করে পার্সোনা মেন্স নিয়ে আসলাম সাথে করে। দেখেন আমার টার্গেট কাস্টমার মার্কেট কিন্তু আমি চেঞ্জ করে ফেললাম বা এক্সপ্যান্ড করলাম আমি, ঠিক আছে? দ্যাটস ইন মাই হ্যান্ড। বাট স্পেসিফিক কোন মানুষটা আমার কাছ থেকে এসে কিনবে সেই পার্সন স্পেসিফিকেশন কিন্তু এখানে নাই। আই ক্যান কন্ট্রোল দ্যাম যে তুমি আমারটা এসে কিনো। ওই পার্টটা ওই মার্কেটে যারা এক্সিস্ট করে ফাইনালি আমার প্রোডাক্টটা কিনছে, দে আর মাই কাস্টমার্স, সেটা আমার মাইক্রো এনভায়রনমেন্ট। বুঝতে পারছেন? অলরাইট, so what were the elements? Customers, your competitors, I have talked about competitors as well, types of competitors. Can you recall that? Okay, there are suppliers, distributors, publics, the components of publics. এটার ভালো আরো অনেক পয়েন্ট আছে।
এই পাবলিক্সটা আপনাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। ওকে, দেন কামস দ্য কাস্টমার। কাস্টমার আর দ্য কিং and customer is always right. Okay, so marketers must not satisfy the customers but to delight them. যেহেতু সে রাজা, তাকে শুধু খুশি করলে হবে না, তাকে ডিলাইট করতে হবে। ঠিক আছে, সো কাস্টমার ডিলাইট থাকবে আপনার অ্যাজ এ কোম্পানি আলটিমেট গোল। আমি একটা পার্সোনাল এক্সাম্পল দিই। ধরেন আমি আপনার বুমার্স রেস্টুরেন্ট চিনেন তো, এটা শুরু যখন নতুন নতুন আসে তখন খুব হাইপে ছিল আর কি। আমি বেলি রোড যেতাম, সেখানে ওদের 300 টাকার একটা খেতাম। তো ওদের একবার কি হইলো, আই শুডেন্ট বি মেনশনিং দ্য নেম, যাই হোক। তো আমি যেহেতু পজিটিভ সেহেতু নাম বলাই যায়। তো আমি গেলাম, অর্ডার করছি সেট মেনু। খাওয়ার সময় তো ওদের আমি প্রায়ই যাই, ওরা আমাকে চিনেও, ফেস চিনে গেছে। তো ওইখানে আমি একবার দেখি যে একটা চুল, ছোট চুল। তো আমি জাস্ট খাচ্ছিলাম, স্টপ দেয়ার, কল দেম যে দের ইজ এ হেয়ার হিয়ার। তো ওই এমপ্লয়িটা যেটা করলো, মানে হি ডিড নট টক অ্যাট অল, জাস্ট এসে বললো ওকে স্যার বলে জিনিসটা টোটালটা নিয়ে গেল। টোটালটা নিয়ে যে আমি ভাবছি যে আমি বলছি বাংলাদেশের মানুষ কত কত কিছু বলবে, ঝগড়া হয়তো করবে না, বলবে স্যার এটা আমাদের ছিল না, বা স্যার এটা কিভাবে হচ্ছে বুঝতে পারছি না স্যার, সরি স্যার, এরকম করে কিছু একটা এক্সকিউজ দিয়ে তারা চলে যাবে। বাট আমি উইথ মাই আটার সারপ্রাইজ আমি দেখলাম সে কিছুই বললো না, মানে হি ডিড নট মেনশন আ সিঙ্গেল ওয়ার্ড, স্যার ওকে স্যার বলে সে নিয়ে গেল। এবং এর পরের বার দিচ্ছে আমাকে অলমোস্ট দ্য ডাবল। হ্যাঁ, এখন এই যে এই জিনিসটা যে করলো স্যার, এইটা আসলে ও কি করলো, হি মেড দ্য কাস্টমার ডিলাইট। এবং আই ওয়াজ সো হ্যাপি উইথ দ্যাট, মানে এত খুশি হয়ে গেছিলাম, মানে আমি যদিও খাইতে পারিনি পুরোটা, বাট আই ওয়াজ ভেরি হ্যাপি উইথ দেয়ার ট্রিটমেন্ট, দ্য ওয়ে দে ট্রিটেড মি। যেখানে আমি ওই টেনশনে ছিলাম যে এটা কি করবে, আবার ভাবছিলাম যে ঠিক আছে খেয়ে রেখে দিব না, আমি মানে ওইভাবে বলতেও চাইনি। ওরা অলমোস্ট মানে নোটিস করতেছিল যে আমি হ্যাজিট ফিল করতেছি বা কিছু, ওরাই সাথে সাথে ছিল আর কি, জিজ্ঞেস করে নাই। পরে আমি বলছি যে চুল দেখা যাচ্ছে এখানে, তো কিছুই না বলে জাস্ট প্লেটটা নিয়ে চলে গেছে, and have returned with almost double in amount. So I was delighted. So এইটা হচ্ছে কাস্টমার ডিলাইটের একটা এক্সাম্পল। Okay, so it is said that creating a new customer is 10 times more expensive than retaining an existing customer. এটা সবসময় মনে রাখবেন, আপনার এক্সিস্টিং কাস্টমারের চেয়ে নতুন একটা কাস্টমারকে আপনার ব্র্যান্ড সম্পর্কে অ্যাওয়্যার করে তাকে দিয়ে ফাইনালি পারচেস করানোটা 10 টাইমস মোর এক্সপেন্সিভ দেন যে অলরেডি আপনার কাছ থেকে কিনে নিয়ে গেছে। তার মানে রিটেনিং কাস্টমারের চেয়ে নতুন কাস্টমারকে আনা 10 টাইমস মোর এক্সপেন্সিভ। এই জন্য কোম্পানিজ আর মেইনলি ফোকাসড অন টু রিটেইনিং দ্য কাস্টমার্স। রিটেইন কাস্টমাররা সবচেয়ে ভ্যালুয়েবল। বলেছিলাম কোনো একটা ক্লাসে আপনাদের, ইফ ইউ ক্যান রিমেম্বার, দ্যাট ইউর 80% রেভিনিউ ইজ জেনারেটেড ফ্রম ইউর 20% কাস্টমার্স। 20% কাস্টমাররাই আপনাকে অলমোস্ট 80% রেভিনিউ জেনারেট করে দেয়। ঠিক আছে, সো বাটারফ্লাইজ অন্যান্যরা এসে আপনাকে দিয়ে যাবে, বাট ওই ট্রু ফ্রেন্ডসদের আপনার ভুললে চলবে না। ঠিক আছে, and creating that long-term relationship with the customers. Satisfied customers will tell it to 10 people, but dissatisfied customer will tell it to 100. তো মনে রাখবেন, কাস্টমার যখন খুশি হয় তখন সে 10 জনকে বলে, আর যখন অখুশি হয় সে 100 জনকে বলে এটা। So be very careful about dissatisfied customers. আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, তো বুঝেনি। আচ্ছা, এই স্লাইডটা শুরুতেও দিতে পারতাম, একটা সার্টেন ডিসকাশনের পরে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এই এনভায়রনমেন্টগুলি আসলে একে অপরের সাথে কিভাবে থাকে সেটা দেখানো। ঠিক আছে, সো এই মার্কেটিং এনভায়রনমেন্ট যেটা আছে সেটার মধ্যে ফার্স্ট জিনিসটা হচ্ছে ইন্টারনাল এনভায়রনমেন্ট, আপনার নিজস্ব এনভায়রনমেন্টগুলা। এখানে কি কি এলিমেন্টস থাকে আমরা দেখলাম। দেন কামস ম্যাক্রো এনভায়রনমেন্ট, তার মানে ম্যাক্রো এনভায়রনমেন্ট has its own factors including the internal factors as well. তার মানে ম্যাক্রো এনভায়রনমেন্টটা তৈরি হয়, তার নিজস্ব এক্সট্রা ফ্যাক্টরগুলি তো আছেই, তার ইন্টারনাল, একটা কোম্পানির ইন্টারনাল ফ্যাক্টরগুলো সেগুলা সহ এবং তার এক্সট্রাগুলি সহ মিলে টোটালটা হয় মাইক্রো এনভায়রনমেন্ট। সো এই জন্যে বলছে যে দেখেন আস্তে আস্তে জিনিসটা
বেশি ইন্টারনাল হওয়া থেকে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে। এই যে যখন আমরা বলছিলাম যে ইন্টারনাল এনভায়রনমেন্টে আপনার মেশিনারিজ, আপনার র মেটেরিয়ালস, এরকম করতে করতে আস্তে আস্তে আপনার মেন হচ্ছে একদম আপনার র এমপ্লয়িজ আপনার কাছ থেকেই বেতন নিচ্ছে, তারপরে মেশিনারিজ, তারপরে একটু ইনফ্রাস্ট্রাকচারে গেল, তারপরে মার্কেটে গেল। ওই মার্কেট মানে কিন্তু আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে আমার কাছ থেকে। ওই মার্কেট, টার্গেট মার্কেট, এই মার্কেট পরিমাণ এসেই আবার এখান থেকে শুরু হয়ে গেলো কাস্টমার্স। বুঝতে পারছেন? সো দে আর ভেরি মাচ ক্লোজ টু ইচ আদার অ্যান্ড দে শেয়ার, দে আর ইন্টার রিলেটেড, যেটা বলছিলাম। এই মাইক্রো এনভায়রনমেন্টের এলিমেন্টগুলি সহ এবং এক্সট্রা কিছু ফ্যাক্টরগুলি সহ আমার তৈরি হচ্ছে ম্যাক্রো এনভায়রনমেন্ট। ঠিক আছে? ম্যাক্রো এনভায়রনমেন্ট হচ্ছে একদমই দূরের জিনিস, যেটাতে মানে একটা কোম্পানির আগে যেমন বলছিলাম যে লিটল অর লেস কন্ট্রোল, ম্যাক্রো এনভায়রনমেন্টে একদম জিরো কন্ট্রোল, কোনো কন্ট্রোলই থাকে না। ঠিক আছে? সো এইভাবে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে তারা এইভাবে কানেক্টেড। তারপর এই মাইক্রো এনভায়রনমেন্ট নিয়ে কথা বলছিলাম। মাইক্রো এনভায়রনমেন্টের ফার্স্ট এলিমেন্ট হচ্ছে দ্য কাস্টমার্স। মোস্ট অফ দ্য অর্গানাইজেশন কনসেন্ট্রেট অন ডিফারেন্ট মার্কেটস। এই মার্কেটের আবার এই কাস্টমারের সেটের আবার তিনটা ধরন হয়। হ্যাঁ, তিনটা বলতে তিনটা বা চারটা, যাই হোক। একটা হচ্ছে কনজিউমার মার্কেট। কনজিউমার মার্কেট, আচ্ছা আমরা কি কাস্টমার এন্ড কনজিউমারের ডিফারেন্সটা বুঝি? এনিবডি, ক্যান এনিবডি টেল মি ইন ওয়ান সেন্টেন্স? কাস্টমার মানে যারা প্রোডাক্ট কিনে, যেগুলো আমরা, আর কনজিউমার মানে যারা সার্ভিস কিনে। ওকে, সিট ডাউন। এনিবডি? কাস্টমার হচ্ছে যে কিনে আর কনজিউমার হচ্ছে যে ওটা ভোগ করে। এক্সেলেন্ট, মাত্র আর তো বেস্ট। ওকে, শেষে জিজ্ঞেস করতে হবে। এনিবডি এলস? সবাইকে বুঝতে পেরেছেন? বুঝতে পারেন নাই? আচ্ছা, কাস্টমার হচ্ছে, কাস্টমার্স আর দ্য পিপল হু পারচেজ ফ্রম ইউ। আপনি একটা কোম্পানি, যে আপনার কাছ থেকে কিনবে সে হচ্ছে ইওর কাস্টমার্স। বাট কনজিউমার্স আর দ্য পিপল হু লিটারেলি ইউজ দ্যাট প্রোডাক্ট, লিটারেলি কনজিউমস। কনজিউমার নামটা কিভাবে আসছে? কনজিউমার থেকে আসছে। একটা এক্সাম্পলই দেই। ফর এক্সাম্পল, ডাইপার্স, বেবি ডাইপার্স। আপনি বেবি ডাইপারের বিজনেস করেন, আপনার কনজিউমার যারা, তারা কি এসে আপনার কাছ থেকে কিনে? কিনে না। এটা কিনছে প্যারেন্টসরা, দে আর ইওর কাস্টমার্স, বাট ইওর কনজিউমার্স আর নট দ্য প্যারেন্টস, দ্য বেবিস। ওকে, সো এটা হচ্ছে কনজিউমার আর কাস্টমার। একটা হচ্ছে এই যে কাস্টমারের ক্যাটাগরি বলছে ডিফারেন্ট মার্কেটের, একটা হচ্ছে কনজিউমার মার্কেট। কনজিউমার মার্কেট হচ্ছে ওই যে যেটা মাত্র বোঝালাম, যে যারা আপনার কাছ থেকে সত্যিকারের নিজে ইউজ করার জন্য কিনা। আমি যখন লাক্স সাবানটা কিনছি, এই লাক্স সাবানটা আমি নিজে ইউজ করার জন্য কিনছি। আই বিলং টু কনজিউমার মার্কেট, লাক্স সাবান কোম্পানিটার জন্য। ওকে, দেন কামস বিজনেস ফার্মস। বিজনেস ফার্মস হচ্ছে আরেক ধরনের কাস্টমার, যারা জিনিসপত্র আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে টু সেল ইট, টু ফার্দার সেল ইট। ঠিক আছে? এই লাক্স সাবানটাই কিন্তু আপনার মুদি দোকানের যে 500টা কপি কিনছে, সে কিন্তু নিজে ইউজ করার জন্য কিনছে না, সে আবার এটা ফার্দার সেল করবে। দে আর বিজনেস ফার্মস, কিন্তু আপনারই কাস্টমার। লাইক মাসালাম। দেন কামস গভর্নমেন্ট মার্কেট। গভর্নমেন্ট মার্কেট হচ্ছে গভর্নমেন্ট অফিসিয়ালসরা যেই পারচেজগুলি করে, তার নিজস্ব ব্যক্তি ইউজের জন্য না, তার গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউর চালানোর জন্য, বা এটা নট নেসেসারিলি গভর্নমেন্টেরই কোনো প্রতিনিধি হতে হবে। আপনি আপনার ইনস্টিটিউশনের জন্য, এই যে আমাদের ইউনিভার্সিটি অফ স্কলার্সের মধ্যে বেঞ্চ কিনেছে, মোবাইল ফোন কিনেছে, 500 মোবাইল আছে, 200 এসি আছে, এই যে এই জিনিসগুলি যে আছে, এটা তো কোনো না কোনো ব্যক্তি যে কিনেছে। সে যখন ওই প্রতিষ্ঠানে এসিতে যে কিনছে, সে কিন্তু এই কনজিউমার মার্কেটে বিলং করে না, সে কিন্তু বিলং করে তো গভর্নমেন্ট মার্কেটে। ঠিক আছে? কারণ সে এটা কিনছে পার্সোনাল ইউজের জন্য না, তার অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের জন্য কিনছে, সে ডিরেক্টলি বায়ার না। ওকে, দে বিলং টু গভর্নমেন্ট মার্কেট এন্ড গ্লোবাল মার্কেট। এটা আপনার বুঝেনি, ইন্টারন্যাশনাল যে কাস্টমার আছে আপনার জন্য। কম্পিটিটিভ এনভায়রনমেন্ট, এগুলা কি আমরা কি পড়ছি বলেন তো? এই যে কাস্টমারটা আমরা কি পড়লাম? গভর্নমেন্ট মার্কেটটা হচ্ছে এরা আপনার এমন ধরনের কাস্টমার, আপনি নিজে মনে করবেন যে আপনি একটা বিজনেস হোল্ড করেন, যে কোনো কোম্পানি, আপনার কোম্পানির থেকে যারা কিনছে, যারা কাস্টমার, সেই কাস্টমারদেরকে এই 4টা ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে। আপনি চিন্তা করছেন যে আমার কাস্টমার কারা। একটা শ্রেণী আছে, তারা আপনার কাছ থেকে কিনবে এবং নিজেরা ইউজ করার জন্যই কিনবে। ওকে, দে আর কনজিউমার মার্কেটস। বিজনেস ফার্মস হচ্ছে আমি আপনার কাছ থেকে কিনবে, আপনার কাছ থেকে, কিন্তু তারা নিজেরা ইউজ করবে না, তারা আবার ফার্দার সেল করবে, এই জন্য কেনা। গভর্নমেন্ট মার্কেট হচ্ছে
তারা নিজেরা কিনে ঠিকই, কিন্তু নিজেদের ইউজও করে না নিজেরা পার্সোনালি, আবার সেলও করে না। তারা হচ্ছে অফিসিয়াল কোনো অ্যাক্টিভিটিসের জন্য আপনার থেকে প্রোডাক্ট কিনছে। এই যে কলম, আপনি ধরেন কলমের বিজনেস করেন, আমি নিজে লেখার জন্য কলম কিনতে পারি, আবার আমার অফিসের জন্য 500 কলম আপনার কাছ থেকে অর্ডার দিতে পারি। বুঝতে পারছেন? আমি ইন দ্যাট কেস আই উইল বিলং টু দ্য গভর্নমেন্ট মার্কেট। মার্কেট মানে অলওয়েজ মনে রাখবেন কাস্টমার, ঠিক আছে? তা আপনি কোন ক্যাটাগরির কাস্টমার? এটা গভর্নমেন্ট মার্কেটের ক্যাটাগরি। আর গ্লোবাল মানে বুঝতে পারছেন, আপনার ইন্টারন্যাশনাল বেসিসে আপনার যে কাস্টমার গ্রুপ আছে সেটা দ্যাটস এর গ্লোবাল মার্কেট। আচ্ছা, এই যেগুলা কি পড়ছে, এগুলা কিন্তু মাইক্রো এনভায়রনমেন্টের এলিমেন্ট পড়ছি আমরা। কি হয়, পড়তে পড়তে টিচার এত কন্টেন্ট দিয়ে দেয়, আমরা আসলে ট্র্যাক হারাই ফেলি। আমি আবার একটু মনে করাই দিই, আমরা কিসে ছিলাম? আমরা ছিলাম কোম্পানির এনভায়রনমেন্ট গুলাতে, মার্কেটিং এনভায়রনমেন্ট। একটা ছিল ইন্টারনাল, মাইক্রো, ম্যাক্রো। ইন্টারনালটা আমরা মাত্র কিছুক্ষণ আগে দেখলাম, ওই যে 5 M's থাকে। তারপর আমরা এক্সটার্নালে চলে আসলাম মাইক্রোতে। মাইক্রোর 1 নম্বর এলিমেন্ট ছিল দ্য কাস্টমার্স। বুঝতে পারছেন? ট্র্যাক আছে তো এখন? আচ্ছা, তারপরে সেকেন্ড যে ফ্যাক্টরটা, সেকেন্ড যে এলিমেন্টটা, দ্যাটস ইওর কম্পিটিটিভ এনভায়রনমেন্ট। আপনার ওই এই আস্তে competitive environment হচ্ছে a good competitor follows the law and bad competitors will break the law. এটা একটা ভালো এই কথা বলছে, অনেক কথাই লেখা ছিল বইয়ের, এই লাইনটা আমার খুব আই লাইক দ্যাট আ লট। তো কম্পিটিটিভ মার্কেট, আপনি ডেফিনেটলি আপনার কম্পিটিটর কারা, তারা কি রকম অফারিং করছে, তাদের প্রাইসিং স্ট্র্যাটেজি কি, তারা কি কি প্রমোশনাল এফোর্ট দিচ্ছে, সেগুলোর উপর কন্টিনিউয়াসলি আপনার চোখ রেখে দিতে হয় একটা। ওকে, সো এখানে গুড কম্পিটিটর, ব্যাড কম্পিটিটর দুইটা ভাগে ভাগ করেছে। যে গুড কম্পিটিটর হচ্ছে তারা যারা মার্কেটের ইন্ডাস্ট্রির যে নর্মস আছে, যে প্রাইসিং স্ট্র্যাটেজি আছে, ইন্ডাস্ট্রির একটা স্ট্যান্ডার্ড সব ইন্ডাস্ট্রিতেই থাকে, যে এই প্রোডাক্ট এর নিচে কেউ সেল করবে না, এর বেশিতে কেউ সেল করবে না, এরকম ইন্ডাস্ট্রির কিছু, প্রত্যেকটা ইন্ডাস্ট্রির আলাদা আলাদা নর্মস থাকে। যারা মেনটেন করে তাদের প্রমোশনাল অ্যাক্টিভিটিস চালায়, তাদেরকে বলা হয় গুড কম্পিটিটর। আর যারা সেটা মানে না, দ্যাটস ব্যাড কম্পিটিটর। আই ক্যান গিভ ইউ এন এক্সাম্পল। ধরেন এই জিপি যে কল রেট দেয়, ধরেন ইন্ডাস্ট্রিতে আপনি একটু ঘাটাঘাটি করেন, ইন্ডাস্ট্রিতে অলমোস্ট সবাই হচ্ছে 1 পয়সা পার সেকেন্ডের মধ্যেই কল রেট রাখে। তারপরে অফার টফার, ওদের অফার খুব জটিল হয় এবং ওদের কাছ থেকে জেতা যায় না আলটিমেটলি। এটা মাথায় রাখবেন, জিততে আপনি পারবেন না, দেখে মনে হবে জিতছেন। এনিওয়েজ, তারপরে দেখবেন ইন জেনারেল সবাই দিচ্ছে 1 পয়সা পার সেকেন্ড, এর কমে কেউ দিচ্ছে না। তার মানে জিপির জন্য এয়ারটেল, আমার হচ্ছে বাংলা লিঙ্ক ইজ এ গুড কম্পিটিটর, বাট এয়ারটেল দেখেন কি কাজ করে, বলে আধা পয়সা পার সেকেন্ড। ওরা হচ্ছে ব্যাড কম্পিটিটর, ওরা ইন্ডাস্ট্রি থেকে আরো কম দামে আপনার প্রোডাক্ট দিয়ে দিচ্ছে। সো এটার ফলে কি হয়, ইন্ডাস্ট্রির অন্যান্য কম্পিটিটররা এফেক্টেড হয়। ঠিক আছে, এটার খুবই বাজে একটা ক্যাটাগরি হচ্ছে, এটাকে বলে ডাম্পিং স্ট্র্যাটেজি। এটা অনেক দেশে নিষিদ্ধ করা। ডাম্পিং স্ট্র্যাটেজি, এই টার্মটা মনে রাখেন। এইটা ধরেন জায়ান্ট কোম্পানিগুলি করতো। এটা কি করতো? ধরেন ওয়ালমার্টের কথা বলি। ধরেন ওয়ালমার্ট তো একটা জায়ান্ট কোম্পানি, এবং ওরা এত টাকা আছে ওদের। আমি ওয়ালমার্ট দিয়ে এক্সাম্পল দিলে বুঝবেন? হ্যাঁ, ইউনিলিভার দিয়েই বলি। ইউনিলিভারের কিন্তু হিউজ ওদের ইনভেস্টমেন্ট। তো ওদের এরকম বহুত ক্যাশ কাউজ আছে যেটা থেকে ওদের এক্সেস অনেক টাকা চলে আসে। তো সেখান থেকে ওরা নতুন যখন কোনো একটা ব্র্যান্ড নিয়ে আসে, সেই ব্র্যান্ডটাকে ইন্ডাস্ট্রির যেই নর্মস অনুযায়ী যে প্রাইস আছে, এর চেয়েও কস্ট প্রাইসের চেয়েও কমে অফার করে দেয়। ঠিক আছে, এবং এই স্ট্র্যাটেজির ডাম্পিং স্ট্র্যাটেজি এই কারণেই বলে, কারণ এটা দিয়ে লোকাল যে কম্পিটিটর বেসটা আছে, একটু সাইলেন্ট করে দেন সবাই, লোকাল যে বিজনেস, সেই বিজনেসগুলো একদম শেষ হয়ে যায়। কারণ তারা তো সার্ভাইভ করতে পারে না, তাদের ওই ইনভেস্টমেন্ট তাদের থাকে না, তারা জাস্ট ওই বিজনেসটাই করছে। বাট দেখেন ইউনিলিভারের কিন্তু যে ফান্ডিং আছে, এটা দিয়ে ওরা লস দিয়ে এরকম 10টা কোম্পানি চালায় রাখতে পারবে। ওরা কি করে, একটা লং টার্ম প্ল্যান নেয়, যে 5 to 10 ইয়ার্স, 5 to 10 ইয়ার্স ওরা জাস্ট কস্ট প্রাইসের চেয়েও কম দিয়ে কাস্টমারকে দিচ্ছে এবং ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিচ্ছে। যখন লোকাল সবগুলি কম্পিটিটর শেষ, সবাই ব্যবসা ট্যাবসা শেষ, তখন সে একা হয়ে যায়, মনোপোলাইজ করে, তখন আবার দাম বাড়ায় দেয়। বুঝতে পারছেন? দ্যাটস কল্ড ডাম্পিং স্ট্র্যাটেজি। এটা এটা কান্ট্রিতে নিষিদ্ধ। ওরা গভর্নমেন্ট রেগুলেট করে যে ইন্ডাস্ট্রির প্রাইস এরকম, তোমার কস্ট এরকম, কস্টের নিচে কিভাবে দিচ্ছ, এটা রেগুলেট করে। আচ্ছা, দেন কামস পাবলিক, another factor of your micro environment. পাবলিকটা হচ্ছে 1 2 3 4 5 6 7 7 ধরনের পাবলিক ইউ হ্যাভ টু ডিল উইথ। একটা কোম্পানির 7 ধরনের পাবলিকের সাথে ডিল করতে হয়।
দিস 7 পাবলিকস আমি বলেছিলাম যে এই পাবলিকটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট এক্সামের জন্য। যখনই মনে করবেন যে এরকম কনক্রিট কিছু দেখে কোশ্চেনের মতো মনে হয়, সেগুলো একটু ভালো করে পড়বেন। একটু কোশ্চেন মনে হয় না? আমি যদি জিজ্ঞেস করি হাউ মেনি টাইপস অফ পাবলিকস আর ইন ইউর মাইক্রো এনভায়রনমেন্ট, তার মানে 7টা লিখতে হবে। এগুলা হচ্ছে ট্রিক বুঝা। টিচারদের মাইন্ড, দুনিয়াতে সব মানুষ আসলে একই, বুঝতে পারছেন? সবাই আসলে একইভাবে ভাবে। আমি যদি এখন আপনাদেরকে জিজ্ঞেস করি একটা রঙে একটা ফুলের কথা ভাবেন, এখানে আউট অফ 90% গোলাপ ফুল ভাববেন। গোলাপ ফুল ভাবছেন না? হ্যাঁ, এরকমই। যদি বলে একটা ফার্নিচারের কথা ভাবেন, সোফা ভাববেন। এটা দুনিয়ার সব মানুষ এক। যারা করবেন এই মানে সাইকোলজি আসলে সবার এক, আবার ডিপ লেভেলে প্রত্যেকটা মানুষ আবার ডিফারেন্ট, বুঝতে পারছেন? সারফেস লেভেলে আমরা সবাই এক। এটা 2টা লেভেল অফ সাইকোলজি আছে, এগুলো আপনারা যখন অর্গানাইজেশনাল বিহেভিয়ার করবেন ওই কোর্সের ডিটেলস জানতে পারবেন। যদি আমার কোর্সে পড়েন তাহলে আরো বেশি জানতে পারবেন। এনিওয়েজ, দেখেন এগুলো মিডিয়া পাবলিক, গভর্নমেন্ট পাবলিক, সিটিজেন গ্রুপস, এগুলো বোঝাচ্ছি। আপনার ফাইন্যান্সিয়াল পাবলিক কারা? ফাইন্যান্সিয়াল পাবলিক হচ্ছে আপনাকে যারা লোন দিবে, আপনি যাদের সাথে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন করবেন। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই ব্যাংকস হয়, ব্যাংকের মাধ্যমে এলসি ছাড়া আপনি আসলে ইন্টারন্যাশনাল ট্রেডগুলো করতে পারবেন না। Banks, insurance company, leasing company, these are your financial publics. Then media public, your newspapers, your magazines, your social media, radio. এগুলো এখন রেডিও আর খুব একটা নাই, but social media, everything is your media public. Then government publics, গভর্নমেন্ট লাইসেন্স, গভর্নমেন্ট পাবলিশ তো বুঝেনি, গভর্নমেন্ট অফিসিয়ালস যারা আছে তাদের সাথে যত ধরনের ডিল করতে হয়, আপনার লাইসেন্স নিতে হচ্ছে, হ্যাঁ, আপনার প্রোডাক্টের কোয়ালিটি চেক করছে, বিএসটিআই থেকে বিএসটিআই অনুমোদিত, তার মানে ওই পিপলগুলির সাথে আপনার কিন্তু ট্রানজ্যাকশন হচ্ছে। দেন কাম সিটিজেন গ্রুপস। সিটিজেন গ্রুপস হচ্ছে এরা আপনার কাস্টমারও না, কিছুই না, এরা শুধু দেখে যে পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে নাকি, বা আপনার প্রোডাক্টের জন্য এক্সটার্নাল কোনো কিছু হচ্ছে নাকি। এরা হচ্ছে এই যে বাংলাদেশ পরিবেশবাদী আন্দোলন, এরকম কিছু প্রেশার গ্রুপ থাকে, দে আর সিটিজেন গ্রুপস। এরা হচ্ছে নাগরিকদের স্বার্থ রক্ষায় কাজ করে, হোয়াট এভার। হ্যাঁ, দিজ আর দ্য পিপল। আপনার ধরেন এই যে বাংলাদেশে আপনারা ছোটবেলা পেয়েছেন কিনা, বাট আমি পেয়েছি। আই ইউজ টু সি লট অফ টিভি অ্যাডভার্টাইজমেন্ট অফ সিগারেটস। তারপর এই একটা অ্যাড ছিল সানমুন, সানমুন একটা ছিল, আপনারা পাইছেন কিনা আমি জানি না, আপনারা ইউ আর টু ইয়াং। আপনারা পেয়েছেন, দেখছেন টিভিতে অ্যাড দেখছেন সানমুন সিগারেটস এর? ওই আমি এখন, তখন আমি ছোট ছিলাম। হ্যাঁ, আচ্ছা, আমি তো দিয়েই দিব এটা। আচ্ছা, এই সানমুনের এটা কেন আমি এটা এক্সাম্পলটা দিচ্ছি, সেটা হচ্ছে আমার ওই ছোট মনে এই সানমুনের একটা এত ভাল লাগছিল আমার। ওর যে ফিল, মানে সাগর পাড়ে যাচ্ছে গার্লফ্রেন্ড সাথে, সিগারেট নিয়ে ধরাচ্ছে, মানে বাইক দিয়ে, আমার মনে হয় আরে এটাই তো লাইফ, দ্যাটস হাউ আওয়ার লাইফ শুড বি। খালি তখন সিগারেটটা নিতে পারি নাই, বাট সামহাউ আই ইউজড টু ড্রিম অ্যাবাউট ইট, বড় হইলে এটা তো আমি খাবোই। হ্যাঁ, তো এই যে অ্যাডগুলার কিন্তু আসলে, এবং এটা কিন্তু আমাদেরকে ফিল্টার করে দিত না যে বাচ্চারা দেখতে পারবে না। হ্যাঁ, কোনো ফিল্টারেশন কিন্তু ছিল না, তাই না? দিনে দুপুরে হচ্ছে, বা আমার সামনে হচ্ছে এই অ্যাড দিচ্ছেই, এবং আমি দেখে দেখে যথেষ্ট ইন্সপায়ার্ড হয়ে গেছিলাম। অল্পের জন্য ধরি নাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো এই 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 সিটিজেন গ্রুপরা যেটা করে, তারা হচ্ছে দেখে যে আলটিমেটলি এটার সোসাইটিতে এটার কোনো ইম্প্যাক্ট আছে কিনা। এই অ্যাডগুলা, কোনো টোব্যাকো কোম্পানির অ্যাড কি এখন আর দেখেন? এটা কিন্তু নিষিদ্ধ হয়ে গেছে। কোথায় দেখেন বলেন? টিভিতে অ্যাড দেয়? টিভিতে কিন্তু অ্যাড দেয় না। হ্যাঁ, ওরা কিন্তু একদম পাবলিকলি এখন আর প্রমোট করতে পারে না, এবং ম্যান্ডেটরি করে দিয়েছে ওদের প্যাকেটের মধ্যে এবং সব জায়গায়, যে এটা যে হেলথের জন্য অনেক বেশি হার্মফুল এটা মেনশন করে দিতে, ইট লিডস টু ক্যান্সার, এটা অনেক 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 যত প্রবলেম আছে ছবি সহ দিয়ে দেয়। এটা ম্যান্ডেটরি, এটা কিন্তু কোম্পানিগুলো ইচ্ছাকৃত করা না, ওদের বাধ্য করা। আগে কিন্তু সিগারেট দিয়ে ফ্যান্টাসাইজ করানো হইতো যে সিগারেট আর দ্য, মানে কি বলে, সিম্বল অফ, মানে স্ট্যামিনা বলেন, তবে ম্যানলিনেস বলেন, এগুলা হচ্ছে সিম্বল যে তুমি ম্যান হইলে তো সিগারেট খাবাই। তো এই জিনিসগুলা ওইভাবে প্রমোট কিন্তু আর করা যায় না। এখন যে খাচ্ছে, যে তুমি জেনে শুনেই খাও যে ইউ আর গোয়িং টু হ্যাভ ক্যান্সার। আচ্ছা, তারপর সিটিজেন গ্রুপ গেল। লোকাল পাবলিক কারা? লোকাল পাবলিক হচ্ছে আপনি যেই টেরিটরিতে আপনার বিজনেসটা করেন সেখানকার লোকালিটি, সেটাতে এফেক্টেড হয় কিনা। ধরেন ওই যে আমি যদি এক্সাম্পল দেই, কিসের ইট বানায় না, ইটের ভাটা, দেখেন ইটের ভাটার ইন্ডাস্ট্রিটা কিন্তু যথেষ্ট বড়, কিন্তু ওদের
যে কনসিকুয়েন্সটা সেটা কিন্তু লোকাল পাবলিকরা অনেক বেশি সাফারার হয়। আমরা যদিও দালান কোঠায় থাকি, বাট ওইখানকার লোকাল পিপল কিন্তু এক্সট্রিমলি ব্যাড একটা এনভায়রনমেন্টের মধ্যে পড়ে। এই জন্য রেগুলেশনস করে এখন কিন্তু ইটের ভাটাগুলো অনেক উঁচা করে দেওয়া, এগুলা লোকাল কমিউনিটিতে যেন ইফেক্ট না পড়ে অনেক উঁচা করে থাকতে হয়, যাতে ওই উপর দিক দিয়ে আমাদের কার্বনটা রিলিজ হয়। এগুলা কিন্তু রেগুলেশনের জন্য এই যে লোকাল পাবলিক, এই পাবলিকরা অনেক সময় রেজিস্ট্যান্স ক্রিয়েট করে আপনার মার্কেটিং এফোর্টে। তারপর জেনারেল পাবলিকরা হচ্ছে তারা আপনার বায়ারও না, আপনার কনজিউমারও না, কিছুই করে না, বাট তাদের পারসেপশনটা আপনার মানে তাদের অপিনিয়নটা আপনার কোম্পানির ব্র্যান্ড ভ্যালুর জন্য কিন্তু ইফেক্ট রাখে। ফর এক্সাম্পল ওই যে লাইফ বয়ের যে এক্সাম্পল দেয়, লাইফ বয় যে এত সোশ্যাল অ্যাক্টিভিটিস করছে, 5 বার হাত ধুতে হবে, তারপর সুস্থ থাকতে হবে, করোনা ভাইরাস থেকে বাঁচতে হবে, যদিও ডিরেক্টলি তার নিজের প্রোডাক্ট সেল করছে না, বাট এটা থাকার কারণে আপনি যদিও লাইফ বয় সাবানের ইউজ টু না, আপনি লাইফ বয় সাবানের হয়তো কনজিউমার না, বাট স্টিল ইউ হ্যাভ আ গুড পারসেপশন অ্যাবাউট দ্যাট ব্র্যান্ড, তাই না? এই জিনিসটা হচ্ছে আপনি হচ্ছে জেনারেল পাবলিক ফর লাইফ বয়। ওকে, তারপর হচ্ছে ইন্টারনাল পাবলিকস ইজ ইউর এমপ্লয়িজ। আচ্ছা, দ্য কোম্পানিজ ম্যাক্রো এনভায়রনমেন্ট। এখন চলে আসলাম আমাদের মাইক্রো এনভায়রনমেন্ট শেষ, ঠিক আছে? মাইক্রো এনভায়রনমেন্ট, দোজ আর দ্য এলিমেন্টস। এই যে পাবলিক ছিল, তারপর কম্পিটিটিভ এনভায়রনমেন্ট ছিল, ইয়োর কাস্টমার্স ছিল, বুঝতে পারছেন? তাহলে 3টা ছিল ফ্যাক্টর মাইক্রো এনভায়রনমেন্টের, 3টা ফ্যাক্টর, ইয়োর কাস্টমার্স, your competitive environment, and finally the publics. Now we are starting to learn macro environment হচ্ছে আরো এক্সটার্নাল, যেটা আরো দূরে। ইন্টারনাল থেকে আস্তে আস্তে আমরা দূরে সরছি। ওই যে সার্কেল করে দেখাইলাম না হাউ দে আর কানেক্টেড, এই যে ম্যাক্রো এনভায়রনমেন্টটা আসলে অনেকগুলি ফ্যাক্টর নিয়ে তৈরি হয়। এর মধ্যে একটা ফ্যাক্টর হচ্ছে পপুলেশন এইজ মিক্স, যে আপনার যেই কোম্পানিতে আপনি যে কোম্পানিটা রান করছেন বা যেই টেরিটরিতে জিওগ্রাফিক রিজনে ইউ আর অপারেটিং ইউর বিজনেস, ওইটার পপুলেশনের এইজ মিক্সটা কেমন। ফর এক্সাম্পল, ইট হাইলি ভ্যারিজ ফ্রম কান্ট্রিজ টু কান্ট্রিজ। ইন জাপান ইউ হ্যাভ লার্জ পপুলেশন অফ এইজড পিপল। জাপানের অনেক মানুষ, জাপানের স্বাস্থ্য ভালো, তো চিকিৎসা ক্ষেত্র ভালো, এবং দে আর ভেরি হার্ড ওয়ার্কিং, ঠিক আছে? এবং আরো একটা কন্ট্রাডিক্টরি জিনিস আছে যেটা নিয়ে আমরা ডিসকাস করব, কিন্তু জাপানের সবচেয়ে বেশি সংখ্যায় পপুলেশন কিন্তু তারা বৃদ্ধ। তো তাদের জন্য যখন আপনি কোনো ওই মার্কেটে যখন আপনি অপারেট করবেন, আপনার কিন্তু ওই কাস্টমার সেটকে মাথায় রেখে আপনার প্রোডাক্টের বলেন এবং মার্কেটিং স্ট্র্যাটেজি বলেন সব সাজাইতে হবে। আরেকটা অফ টপিক বলি, এই জাপানিজদের কিন্তু গড় আয়ু অনেক বেশি এবং এরা অনেক বাঁচে, এ কারণে ওদের কান্ট্রিতে এইজেড পপুলেশন বেশি। তবে আপনারা কি এটা জানেন, জাপানিজরা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বেশি অ্যালকোহল কনজিউম করে জাপানিজরা, যেটা ওয়েস্টার্ন কান্ট্রির মানুষগুলোও করে না, মানে মদ খায় ওরা সবচেয়ে বেশি, বুঝতে পারছেন? এই জাপানিজরা চিন্তা করেন, এরকম একটা আনহেলদি তারা জিনিস খায় আর স্টিল এত পরিমাণে বাঁচে, এত তো বাঁচার কথা না। এটার মেইন রিজনটা কি জানেন? জাপানিজদের ফুড হ্যাবিট খুব ভালো। ওরা খাবারের মধ্যে অলমোস্ট মানে যত অয়েল ফ্রি করা যায়, ও জাপানিজ ম্যাক্সিমাম রেসিপিগুলি দেখবেন অলমোস্ট জিরো অয়েল, খুব স্লাইড, ওরা জাস্ট স্প্রিঙ্কল অফ অয়েল একটু ছড়াই দিবে, অনেক কম লবণ খায় এবং ম্যাক্সিমাম স্যুপ জাতীয় খাবার খায় ওরা। এই ফুড হ্যাঁ 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 জাস্ট বয়েলড, ওরা বয়েলড খায় একদম। ওদের মেইন জিনিস হচ্ছে আমরা যে পরিমাণ, এই যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, এই কান্ট্রি আমরা যে পরিমাণ কাবাব ফ্যান, একদম ম্যারিনেট করে প্রচুর মশলা দিয়ে এই যে খেয়ে যাচ্ছি, এটা কিন্তু অনেক বেশি হার্মফুল। আর হেলথ ওয়াইজ যদি বলি, একটা সিগারেট আপনার যে পরিমাণ ক্ষতি করে, 1 প্লেট খাচ্ছি সেম পরিমাণ, এর চেয়ে বেশি ক্ষতি করে, ঠিক আছে? সো হ্যাঁ, কিছু করেন, আই এম বিগ ফ্যান অফ কাচ্চি অ্যাজ ওয়েল, কালকেও খেয়েছি আমি। এখন সব 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 এগুলা সিমিলার আনহেলদি ইফেক্ট রাখে, ঠিক আছে? এবং আমার কেন জানি মনে হয় এই কাচ্চি তারপর তেহারি এগুলো অ্যাডিকটিভও। আমি কয়েকদিন না খেলে ক্রেভিং হয়। এখন আবার আপনাদের মধ্যে অনেকে আছে কাচ্চির পরে আবার সিগারেটও খেতে হয়। হ্যাঁ, মানে কাচ্চি আমার ফ্রেন্ড আছে তো, এখনো দেখি মানে ওই
সিগারেট সারাদিন না খেলেও কাচ্চির পর খেতে হবে। এনিওয়েজ দেখেন এরা অনেক বছর কিভাবে বাঁচে। এরা ফার্স্ট অফ অল ফিজিক্যালি অনেক অ্যাক্টিভ, এই যে দেখেন এরা ম্যাক্সিমাম প্রচুর হাঁটে, ওরা জাপানিজরা প্রচুর হাঁটে এবং অয়েল ফ্রি এবং স্পাইসেস ফ্রি খাবার খায়, বয়েলড খাবার খায়। অলদো দে আর কনজিউমিং মানে হিউজ অ্যামাউন্ট লিটার্স অ্যান্ড লিটার্স অফ অ্যালকোহল। হ্যাঁ ওইটাও খারাপ, ওইটা করতে বলছি না, ওইটা বাদ দিলে ওরা আরো ভালো থাকতো। এনিওয়েজ এটা জাপানিজ পিপল। আবার বাংলাদেশের ট্রেন্ড অনুযায়ী বাংলাদেশে কিন্তু ইয়থদের জনসংখ্যা পপুলেশন অনেক বেশি, ঠিক আছে। সো সেম কোম্পানি যখন ডিফারেন্ট দুইটা রিজনে করবে তাদের পপুলেশন এইজ মিক্সটা তাদের মাথায় রাখতে হবে যে আমার ম্যাক্সিমাম কাস্টমারটা। হ্যাঁ ওয়ার্কআউট করতেছে, দেখেন ডাম্বেল দিয়ে ওয়ার্কআউট করতেছে। আর ওরা খালি সেলফি তো এটাই করে আপনারা তো এগুলো করেন না, এগুলো করেন না, দেখেন আপনারা আপনাদের জিমে পাঠাইলেও সেম কাজই করেন, আমি তো দেখি, আমি তো স্টোরিতে দেখি, আমি দেখি যে জিমের মধ্যে ওই ঘোরাচ্ছে। আমি কই যে তুই এগুলা করবি কখন আর ওয়ার্কআউট করবি কখন? Then comes education groups. এডুকেশন গ্রুপটা কিরকম, আমি যে কান্ট্রিতে অপারেট করছি সেখানকার মানুষের এডুকেশনাল লিটারেসি কিরকম। আগে বাংলাদেশের মধ্যে ম্যাক্সিমাম মানুষ কিন্তু আসলে এডুকেশনালি অনেক বেশি লিটারেট ছিল না, ঠিক আছে। এখন কিন্তু ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গেছে, জাস্ট অপোজিট। এখন দেখবেন কোম্পানিগুলা ওই এডুকেশন লেভেল অনুযায়ী এডুকেশন গ্রুপ ওয়াইজ তাদের প্রোডাক্ট অফার করছে। দেখেন আপনারা এটার নাম শুনেছেন যে ইবিএল এর স্টুডেন্ট কার্ড বলে এটাকে, লাইফস্টাইল কার্ড, ভিসা কার্ড। এইটা খুলতে আপনার তেমন কিছুই লাগে না, কোনো ডিপোজিট লাগে না, এটা দিয়ে আপনি ডুয়াল কারেন্সি ইন্টারন্যাশনালি আপনি পেমেন্টগুলো করতে পারবেন। দ্যাটস স্পেশালি ফর স্টুডেন্টস। এবং এটা স্টুডেন্ট কার্ড বললেই অ্যাকোয়া কার্ডের কথা বলে, এটার নাম শুনেছেন? এই অ্যাকোয়া কার্ড কিন্তু এই যে ইবিএল অফার করেছে বেসড অন দ্য এডুকেশন গ্রুপ। আরো দেখেন যখন বাংলা লায়নের নাম শুনেছিলেন আপনারা, ওয়াইম্যাক্স দিত, ইন্টারনেট সার্ভিস দিত, তাদের কিন্তু এই যে ওরা মানে অ্যাড ক্যাম্পেইনই চালিয়েছে যে বাংলা লায়ন স্টুডেন্ট প্যাকেজ, যে স্টুডেন্টদেরকে টার্গেট করে এডুকেশন গ্রুপকে টার্গেট করে বিজনেসটাকে দেখা। দেন কামস হাউসহোল্ড প্যাটার্নস। এটা আপনার একটা ম্যাক্রো এনভায়রনমেন্ট। হাউসহোল্ড প্যাটার্নের মধ্যে চেঞ্জ আসছে। আমাদের আগের যে সোসাইটি ছিল যে আমাদের দাদি চাচিরা মশলা বেটে রান্না করতো, হ্যাঁ, তারপর রান্নার দায়িত্ব মেনলি ফিমেলদেরই ছিল। এখন কিন্তু আমাদের আবার ছিল কি বলে এটাকে, কম্বাইন্ড ফ্যামিলি ছিল, হ্যাঁ, 2-3টা চাচা নানা সব মিলে একসাথে থাকতো, জয়েন্ট ফ্যামিলি এটাকে, হ্যাঁ এক্স্যাক্টলি জয়েন্ট ফ্যামিলি। এখন কিন্তু অনেক নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে। ম্যাক্সিমাম ইদার কাপলস থাকে, হয়তো 1-2টা বাচ্চা থাকে। এগুলার আবার ক্যাটাগরি আছে যেগুলো আমরা মার্কেটিং ফার্দার কোর্সে শিখবো, মার্কেটিং যদি মেজর করেন তখন শিখবো। হ্যাঁ, অ্যালোন, তারপরে বার্ড নেস্ট, বিভিন্ন ক্যাটাগরি আছে, কোন লাইফস্টাইলে কোথায় আপনি বিলং করছেন হাউস হোল্ড প্যাটার্ন অনুযায়ী। এখন চেঞ্জ আসছে, ওই অনুযায়ী কিন্তু কোম্পানিজও তার স্ট্র্যাটেজি, তার প্রমোশনাল ইফোর্টে চেঞ্জ আনছে। এখন ম্যাক্সিমাম অ্যাডগুলো এরকম দেখেন না, দেখেন ছেলে রান্না করছে, তারপর হাজবেন্ড রান্না করে দিচ্ছে, এবার বউ দেখতেছে, বলছে এত টেস্ট হলো কি হবে, রাঁধুনির জন্য এত টেস্ট হয়ে গেছে। হ্যাঁ, তার মানে বোঝাচ্ছে কি, কোম্পানি প্রমোট করতে কি চাচ্ছে যে ছেলে মানুষ আপনারা তো রান্না করতে পারেন না, বাট স্টিল আপনাদের এত টেস্ট হচ্ছে, কারণ আপনি যদি জাস্ট একটা সিক্রেট অ্যাড করেন, আমার প্রোডাক্টটা যদি নিয়ে নেন তাহলে আপনি ইউ ক্যান বি আ প্রফেশনাল কুক, ঠিক আছে। এইভাবে প্রমোশনাল এফোর্ট সাজাচ্ছে। Then comes shift from mass market to micro market. এখন কোম্পানির আগে যেরকম ম্যাস মার্কেটের জন্য অফার করতো, এখন কিন্তু অনেকটা মাইক্রো মার্কেটিং স্ট্র্যাটেজি করে, যে স্পেসিফিক ওরা কনসিডার করছে যে প্রত্যেকটা মানুষ আসলে ডিফারেন্ট, প্রত্যেকটা মানুষের রিকোয়ারমেন্টস, তাদের ডিমান্ড, প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে তাদের এক্সপেকটেশন, এগুলো সব ডিফারেন্ট হয়। সেই জন্য দেখবেন মোবাইল কোম্পানিটা সবচেয়ে ভালো এটার মধ্যে প্রম্পট অ্যাকশন নেয়। দেখবেন যে যে এয়ারটেলের মধ্যে আছে না, যে একদম নিজের বান্ডেল নিজে সাজায় নেওয়া, যে আমার 132 টাকার মধ্যে আমি কতটুকু ইন্টারনেট নিব আর কতটুকু কল রেট নিব। আমি পার্সোনালি আমার কল রেট খুব একটা লাগে না, আমি ফোনে কথা খুব কম বলি, আর ফোনে বললেও সে ম্যাক্সিমাম কাজটা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এগুলো দিয়ে হয়ে যায়। সো আমার ম্যাক্সিমাম ওয়েটটা আমার লাগে হচ্ছে ইন্টারনেট বেসড। সো আমাকে 132 টাকায় দিচ্ছে 400 মিনিট ফোনের কল রেট, আর এই কল টাইম দিয়ে আমি করবো কি?
আমার তো লাগবে না। সো ওরা যখন এই আমাকে অপরচুনিটি দিচ্ছে যে তুমি টক টাইম কমাই দিয়ে তুমি ইন্টারনেট টাইমটা বেশি নাও, সেটা কিন্তু ওইভাবে এই যে এটা কি করছে ওরা শিফট ফ্রম ম্যাস মার্কেট থেকে মাইক্রো মার্কেটে চলে আসছে, যে আমি আমার নিজের বান্ডেলটা এই যে দেখেন বলছে ইজিলি কাস্টমাইজ ইউর ওন প্ল্যানস। এয়ারটেল কিন্তু এই অফার দিচ্ছে। হ্যাঁ, জিপিরও নিজে, হ্যাঁ গ্রামীণও আছে, হ্যাঁ হ্যাঁ ফ্লেক্সি প্ল্যান নিজের মতো করে সেম টাকা দিয়ে নিজের মতো বান্ডেল সাজায় নেওয়া যায়। গ্রামীণেরটা আমি দিতে পারিনি, খুঁজে পাইনি গুগলে। আচ্ছা, আরেকটা আছে ইন্টারন্যাশনালি যদি এক্সাম্পল দিই, নাইকি শুজ আছে না, নাইকি শুজ অনেক এক্সপেন্সিভ হয়। এই নাইকি শুজও কিন্তু ওদের ওয়েবসাইট থেকে আপনি সরে যাব, ও আচ্ছা হ্যাঁ একদম কাস্টমাইজ করে ওদের ওয়েবসাইট থেকে একদম কালার টালার সব আপনি নিজের মতো আপনার নাইকি শুজ কালার সহ চুজ করে দিতে পারবেন, আপনার জন্য সেটা বানাই দিবে। তো এগুলো হচ্ছে একদম ম্যাস মার্কেটের যে অফারিংস থেকে মাইক্রো মার্কেটে চলে আসা। রোলস রয়েস তো একদম নিশ। Then comes economic environment. Economic environment, customer ability to purchase need to be considered. It determined by the various factors. বিভিন্ন ফ্যাক্টর, কাস্টমারের আমার পারচেজ অ্যাবিলিটি কিরকম আর কতক্ষণ অল্পই শেষ করে দেব। হ্যাঁ, সেভিংস, ডেবিট অ্যান্ড ক্রেডিট অ্যাবিলিটি, হ্যাঁ এই ধরনের এই যে বাইং প্যাটার্নস এফেক্টেড বাই দ্য কাস্টমার সেভিংস ডেপথ অ্যান্ড অ্যাভেলেবিলিটি অফ ক্রেডিটস। বাংলাদেশে কিন্তু অনেক বেশি ক্রেডিটের অপরচুনিটি থাকা সত্ত্বেও হাই ইন্টারেস্ট রেটের কারণে অনেকে অ্যাভেল করতে পারে না। আপনারা রিসেন্টলি দেখবেন যে টিভিএস যেই বাইক আছে ওদের কিন্তু 0% ইএমআই সুবিধা দিচ্ছে এবং অনেক কোম্পানি দেয়, ঠিক আছে। এগুলা হচ্ছে এই ক্যাটাগরিতে পড়ছে মাইক্রো এনভায়রনমেন্ট। ওরা দেখছে যে আমার কাস্টমারের পারচেজ অ্যাবিলিটি কিরকম এবং তারা আসলে কি চাচ্ছে। দ্যাট কামস ন্যাচারাল এনভায়রনমেন্ট, সেটা দেখে অনেক মানুষ এখন অনেক বেশি মানে হেলথ কনসিয়াস, এখন অনেক বেশি ওয়েদার ফ্রেন্ডলি প্রোডাক্ট পছন্দ করে। দেখবেন বার্জার পেইন্ট, দেখবেন প্রেগনেন্ট ওদেরই ছিল কি বলে প্রমোশনাল অ্যাডটা এরকম ছিল, প্রেগনেন্ট একটা কাপলস যাচ্ছে যে বলতেছে এই রুমে নতুন ঘর নতুন বাসা কিন্তু কোনো স্মেল নাই, বাজে স্মেল নাই, নতুন একটা স্মেল থাকে না রং করলে সেরকম কিছু নাই ওইভাবে, মানে এটা বোঝাচ্ছে পরিবেশের ক্ষতি করবে না, নিউবর্ন বেবির জন্য এটা হেলদি, ঠিক আছে এই ধরনের। তারপরে মর্টিনের নেচার গার্ড, আমরা অনেকে অ্যারোসল ইউজ করি না, স্বাস্থ্যের নিঃশ্বাসে ইনহেল করলে হয়তো ক্ষতি হবে, ওরা প্রমিস করছে যে না এটা কোনো ক্ষতি করবে না। তারপর মাইক্রো এনভায়রনমেন্টের মধ্যে আছে ইনক্রিজড এনার্জি কস্ট, এটা এখন তো ওয়ার্ল্ড ওয়াইড ইস্যু, এনার্জির কস্ট অনেক বেশি। রহিম আফরোজ কিন্তু সোলার প্যানেল ইন্ট্রোডিউস করলো, ওকে রহিম আফরোজের সোলার প্যানেল আছে, আমরা যেমন আইপিএস ইউজ করি ওরা সোলার প্যানেলও এখন দেয়। অ্যাডভান্সিং চেঞ্জেস ইন টেকনোলজি, সাবকালচারস, দেখেন সাবকালচার, আগের বাংলাদেশের মানুষ ব্যাংকিং করতো, এখন একটা বড় একটা সাবকালচার কিন্তু তৈরি হয়েছে যারা আসলে ব্যাংকের ইন্টারেস্ট নিতে চায় না ডিউ টু দেয়ার রিলিজিয়াস ভ্যালিউস। এই জন্য ম্যাক্সিমাম কোম্পানিগুলো ইসলামী ব্যাংকের কনসেপ্টের পর থেকে তারাও কিন্তু উইন্ডো ইসলামিক ব্যাংকিং খোলা শুরু করে দিয়েছে। ইদার তাদের ব্রাঞ্চেস আছে ডেডিকেটেড টু ইসলামিক ব্যাংকিং, অথবা উইন্ডো ব্যাংকিং আছে যেটা ইসলামিক ব্যাংকিং ইসলামী শরিয়া করে। এইচএসবিসির মতো ব্যাংক আমানা তাদের আলাদা একটা ক্যাটাগরি যেটা এই সাব কালচারটাকে টার্গেট করলো। তারপর সিটি ব্যাংকও আছে, অনেক বড় বড় ব্যাংক কিন্তু এটা শুরু করে দিল। দেন ইউ ক্যান সি টিনেজ সাবকালচারস। টিনেজ সাবকালচারস আমরা জানি যে আমরা আসলে ম্যাক্সিমাম, ওই যে বললাম ম্যাক্সিমাম পপুলেশন হচ্ছে টিনেজে বিলং করে, তারাই ফোন ইউজ করা শুরু করে দিয়েছে। এই যে বাংলা লিঙ্ক 10 FNF দিয়ে দিচ্ছে। ল্যাঙ্গুয়েজের আরেকটা স্টোরি দিয়ে শেষ করে দেই। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ আরেকটা ম্যাক্রো এনভায়রনমেন্টের খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, যেটা হচ্ছে এই স্যাটার্ন একটা ছিল প্রোডাকশন ইউনিট অফ টয়োটা গাড়ির নাম শুনেছেন না আপনারা? টয়োটা গাড়ির একটা হচ্ছে স্যাটার্ন ছিল। হ্যাঁ, তারা নতুন একটা স্পোর্টস কার আনলো ফর জার্মানি যেই কান্ট্রি, সেই কান্ট্রির জন্য নতুন একটা স্পোর্টস কার আনলো, খুবই ভালো পারফরমেন্স। নাম কি দিবে? হাই স্পিড কার, যেহেতু নাম দিল নোভা। হ্যাঁ, তো এটা কি স্টোরিটা আপনারা জানেন? আচ্ছা, এই নোভা শব্দের ইংলিশ মিনিং হচ্ছে কি, যে সবচেয়ে ফাস্টেস্ট যে স্টার আছে এইটার নাম হচ্ছে নোভা। তার মানে এটা খুব ভালো একটা নাম দিল, শক্তিশালী স্পিডি কার। হ্যাঁ হ্যাঁ, এখন এই জার্মান মার্কেটে এই হচ্ছে এই চলে না, এই গাড়ি চলে না, মানুষ কেউ নেয় না। এখন মার্সিডিজ তো সবার কেনার অ্যাবিলিটি নাই, বুঝতে পারছেন, কিন্তু এখন এরা বুঝতে পারে না যে কম্পিউটারের তুলনায় সবচেয়ে ভালো প্রোডাক্ট দিচ্ছি, আমার গাড়ির পারফরমেন্স ভালো, কোনোভাবেই আমার গাড়ি এটা চলে না কেন। পরে তারা দেখলো জার্মান ভাষায় এই নোভা মানে হচ্ছে ডোন্ট গো, থিংস দ্যাট ডোন্ট রান, যেই জিনিস চলে না তাকে বলে নোভা।
বুঝছেন? তার মানে মার্কেটাররা ওই কালচারের ল্যাঙ্গুয়েজটা ইন্টারপ্রেট করতে ভুল করেছিল, বুঝতে পারছেন? তার মানে আপনি যে কান্ট্রিতে বিজনেস করবেন সেই কান্ট্রির সাব কালচারটা দেখবেনই, তাদের ল্যাঙ্গুয়েজে আমি যে ব্র্যান্ডটার নাম দিচ্ছি সেটার কোনো নেগেটিভ কনোটেশন হয় কিনা, দ্যাটস অলসো ইম্পর্টেন্ট, ঠিক আছে? আবার দেখেন ল্যাঙ্গুয়েজ মাথায় রেখে এটা আপনারা পড়ে নিয়েন, এই জিএমজি যে এয়ারলাইন্স তারা কিন্তু শুধু স্পেসিফিকলি বরিশালের ল্যাঙ্গুয়েজ দিয়ে তাদের অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন করেছে। ওকে, সো আপনাদের অপেক্ষার অবসান হলো, দ্য ক্লাস ইজ ফিনিশড নাও, থ্যাংক ইউ ভেরি মাচ, উইল সি ইউ টুমরো নাকি টুমরো, কালকে নাই?